রেশম পোকা থেকে রেশমি সুতো তৈরি করা হয়, এটা তো আপনি জানেন, কিন্তু ঠিক কী পদ্ধতিতে এই রেশম পোকা অর্থাৎ এই রেশম কীট সুতো তৈরি করে সেটা কি জানেন? জানলে অবাক হয়ে যাবেন। একই সঙ্গে আমাদের চেনা বেশ কয়েকটি জিনিস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, সাথে পশুদের শিং থেকেও বর্তমানে চামচ তৈরি করা হচ্ছে, আর সেটা কিভাবে। একই সঙ্গে বেশ কয়েকটি লাইফ হ্যাক এখন দেখবেন যেগুলি আসল এবং নকল, ভালো অথবা মন্দের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে। তাহলে চলুন দেখি পরপর এই কয়টি জিনিসকে। সবার প্রথমে বেশ কয়েকটি লাইফ হ্যাক। কোন মাছ আগে ধরা হয়েছে আর কোন মাছ সদ্য ধরা হলো, এর পার্থক্য বুঝতে সাহায্য করে এই ট্রিকটি। যে মাছটিকে জলের মধ্যে দিলে ডুবে যাচ্ছে সেটি অনেক আগে ধরা হয়েছে, আর যেটি ভেসে আছে সেটি এখনো ফ্রেশ আছে। নেক্সট, এখানে সুগারওয়ালা কোল্ড ড্রিঙ্কস যদি জলে ফেলা হয় তাহলে সেটি ডুবে যাবে, যেখানে সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্ক জলে ভেসে থাকার সম্ভাবনা থাকবে। এরপর ডিমের এক সাইড থেকে আলো ফেললে দেখে বোঝা যাবে যে কোন ডিম ভালো। একই সঙ্গে ডিম যদি খারাপ হয় তাহলে এরকম একটি দৃশ্য সামনে আসবে, তবে এক্ষেত্রে আলো জোরালো হওয়া প্রয়োজন। এরপর দুধ যদি আসল হয় তাহলে এর উপর কালার ফেললে সহজে মিশবে না, কিন্তু নকল হলে খুব দ্রুত মিশে যাবে। এরপর পরপর বেশ কয়েকটি জিনিস, সেগুলিকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়েছে। সবার প্রথমে পালস ক্যান্ডি অত্যন্ত জনপ্রিয় একটি ক্যান্ডি। এখানে দেখুন, এই পালস ক্যান্ডি তৈরির জন্য সুগার সিরাপ তৈরি করা হচ্ছে। সুগার সিরাপ তৈরি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় ছেড়ে দেওয়া হয়, আর তারপর এর মধ্যে গ্রিন ফুড কালার মেশানো হয়, যেটা পালস ক্যান্ডির কাঁচা আমের মতো সবুজ কালার আনতে সাহায্য করে। সাথে এখানে মেশানো হয় সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড হালকা টক স্বাদ দেয় ক্যান্ডিতে। এরপরে এই উপাদানকে মেশানো হয় হাতের সাহায্যে বারবার টেনে টেনে, আর তারপর সঠিকভাবে স্ট্রেচ হয়ে গেলে এই ক্যারামেলকে পাতলা রোল করে এক বিশেষ ধরনের মেশিনের মধ্যে দেওয়া হয়। এই মেশিনের মধ্যেই আলাদা আলাদা পার্টে জলজিরা অ্যাড করা হয়, আর সাথে ক্যারামেল ক্যান্ডির আকার নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সমস্ত কাজ মেশিনের মধ্যেই সম্পন্ন হয়, আর তাই বাইরে থেকে দেখা সম্ভব হয় না। এরপর ক্যান্ডির স্মুথনেস আনার পালা। একটি রোলার মেশিনের ওপর দিয়ে দেওয়া হয় এই ক্যান্ডিগুলিকে, যেখানে ক্যান্ডি পলিশ হয় আর স্মুথনেস আসে। এরপর র্যাপারে র্যাপ করে নিলে পালস ক্যান্ডি সম্পূর্ণ রেডি হয়ে যায়। এরপর এখানে রাবার ব্যান্ডকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। এজন্য সবার প্রথমে হেভিয়া ব্রাসিলিয়েন্সিস নামের গাছ থেকে ল্যাটেক্স সংগ্রহ করা হয়, আর তারপর এর মধ্যে সেই রং মেশানো হয় যে রঙের রাবার ব্যান্ড তৈরি করতে চায় তারা। এরপর এর মধ্যে অনেক পাইপওয়ালা একটি ছাঁচ ডোবানো হয়, যার ওপর রাবারের একটি পাতলা লেয়ার জমে যায়। এরপর এই ছাঁচকে রোদে শুকাতে দেওয়া হয়, আর তারপরে শুকিয়ে গেলে ছাঁচ থেকে রাবারের টিউবগুলিকে ছাড়িয়ে নেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে কেটে নিলে তৈরি হয়ে যায় রাবার ব্যান্ড। এরপর এখানে দেখুন, ইস্ট, লবণ, ময়দা সঙ্গে তেল এবং জল দিয়ে মিক্সড করা হচ্ছে। ব্রেড তৈরি করা হবে, তবে অপরিচ্ছন্নভাবে নয়, সম্পূর্ণ পরিচ্ছন্ন উপায়ে। আর এখানে ময়দা রেডিও হয়ে গেছে, আর তারপর ছাঁচের মধ্যে অয়েল পালিশ করে দেয় যেন ময়দার ডো আটকে না যায়। এরপর এই ডো দিয়ে দেওয়ার পর বড় ওভেনে ছাঁচগুলিকে দিয়ে বেক করে নেওয়া হয়। সঠিকভাবে বেক হয়ে গেলে ছাঁচ থেকে ব্রেড বের করে নেওয়া হয়, আর মেশিনের সাহায্যে স্লাইস করে কেটে নিলে ব্রেড রেডি হয়ে যায়। এরপর এখানে দেখুন, পশুদের শিং থেকে চামচ তৈরি করা হবে, কিন্তু কিভাবে। এজন্য সবার প্রথমে মৃত পশুদের শিং নিয়ে আসা হয়, আর তারপর এই শিং থেকে সরু অংশকে আলাদা করে কেটে নেওয়া হয়। এরপর মোটা অংশকে দুই টুকরো করে কাটা হয়। তারপর এই অংশকে আগুনে গরম করা হয়, আর মেশিনে দিয়ে এই শিংয়ের টুকরোকে চ্যাপ্টা বানানো হয়। তারপর চামচের শেপে এই শিং ড্র করে নেওয়া হয়। এরপর অন্য একটি মেশিনের সাহায্যে চামচের আকারে কেটে নেওয়া হয়, আর আবারও এটিকে গরম করা হয়। তারপর তখনই অন্য একটি মেশিনের সাহায্যে প্রেসার দিয়ে চামচের গোলাকার শেপ দেওয়া হয়। সবার শেষে পলিশ করে নিলে চামচের শাইন চলে আসে, আর তৈরি হয়ে যায় হর্ন স্পুন। এবার ফ্যাক্টরিতে কিভাবে রসগোল্লা তৈরি করা হয়। এই প্রসেস কিন্তু নর্মাল রসগোল্লা তৈরি থেকে সামান্য একটু আলাদা হয়। সবার প্রথমে একটি বড় পাত্রে রাখা দুধে অ্যাসিটিক অ্যাসিড মেশানো হয়, যার পর দুধ ছানায় পরিবর্তিত হয়ে যায়। এরপর ওয়ার্কাররা এই ছানাকে একটি পরিচ্ছন্ন কাপড়ে ঝুলিয়ে দেয় যেন জল আলাদা হয়ে যায়, আর তারপর হাতের সাহায্যে ছানাকে ভালো করে মেখে নেওয়া হয়। এতক্ষণ যা কাজ হলো সবটাই স্বাভাবিক পদ্ধতিতে, কিন্তু ছানা গোল করার বিষয়টি ফ্যাক্টরিতে আলাদা হয়। মেশিনের সাহায্যে এখানে ছানা গোল করা হয়। অল্প সময় প্রচুর পরিমাণে গোলা তৈরি করতে পারে এই মেশিনটি।
এরপর স্বাভাবিক নিয়ম অনুযায়ী গরম রসে সেদ্ধ করে নেওয়া হয় আর তারপরে ঠান্ডা রসে রাখা হয়। সবার শেষে কৌটোর মধ্যে রসগোল্লাগুলিকে রেখে দেওয়া হয় আর মেশিনের সাহায্যে ঢাকনা আটকে নিলে তৈরি হয়ে যায় ফ্যাক্টরিতে তৈরি রসগোল্লা। এবার রেশম কীট থেকে রেশমি সুতো তৈরির পালা। রেশম পোকা থেকে রেশমি সুতো তৈরি করা হয়, এটা তো আমরা সকলেই জানি, কিন্তু এই পদ্ধতি বেশ বিস্ময়কর। এখানে সবার প্রথমে প্রয়োজন হয় তুঁত গাছের পাতা, যে তুঁত পাতা রেশমি পোকার প্রধান খাবার। এই পাতা খেয়ে রেশমি পোকা যখন একটু বড় হয়ে যায় তখন এগুলিকে গোলাকার বাস্কেটের মধ্যে রাখা হয় আর তারপর রোদে রেখে দেওয়া হয়, যেখানে এই রেশমি পোকা নিজেদের সুরক্ষার জন্য চারদিকে জাল বুনতে শুরু করে দেয়। এরপর এই পোকাগুলি থেকে এই জালকে আলাদা করে নেয় ওয়ার্কাররা। তারপর গরম জলের মধ্যে দিয়ে এগুলিকে ফোটানো হয় আর এখানে এই জাল থেকে আঁশের মতো সুতো বেরিয়ে আসতে থাকে। এরপর এই সুতোকে একটি রোলার মেশিনের সাহায্যে পেঁচিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাঁতিরা এই সুতো থেকে তৈরি করে রেশমি শাড়ি, অতীত থেকে বর্তমান, যা আজও সমানভাবে জনপ্রিয়। এরপর এখানে এই ফ্লাইটের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল আর এই ফ্লাইটের পাইলট নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে যেভাবে প্লেনটিকে রক্ষা করেছিলেন তা আজও মানুষের মনে স্মরণীয় হয়ে আছে। এই ফ্লাইটটির নাম জেট ব্লু 292। এই ফ্লাইটের সামনের ল্যান্ডিং গিয়ারে মাত্র একটি লক খুলে পড়ে যায়, অনেকটা স্ক্রুর মতো, আর এতে ঘটে বিপত্তি। আর পাইলটের উপস্থিত বুদ্ধি আপনাকেও অবাক করবে। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল একটি প্লেন। এরকম অবস্থাতে টেক অফের পর পাইলট সামনের ল্যান্ডিং গিয়ারে কিছু গোলমাল উপলব্ধি করেন আর তারপর দূরবীন দিয়ে নিচ থেকে দেখলে জানা যায় সামনের হুইল সম্পূর্ণ ঘুরে গেছে। এরকম অবস্থাতে প্লেন ল্যান্ড করলে এই চাকায় আগুন লেগে যাবে, যা থামানোর ক্ষমতা কারও নেই। এরকম সিচুয়েশনে পাইলট ওপরে প্লেনটিকে ঘোরাতে থাকেন বারবার আর তারপর কিছু মুহূর্ত পর প্লেনটি ল্যান্ড করেন। এরপর সেটাই ঘটে যেটার অনুমান সকলে করেছিল। প্লেনটি নিচে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে প্লেনের সামনের হুইলে আগুন লেগে যায়, কিন্তু এখানে পাইলটের আগাম পরিকল্পনা অনুযায়ী জ্বালানি সেই মুহূর্তে ফুরিয়ে যায়, যেখানে পাইলট আগেই জ্বালানি ফুরিয়ে রেখেছিলেন। আর জ্বালানি ততটাই অবশিষ্ট তিনি রেখেছিলেন যতটা নিচে নামার জন্য প্রয়োজন, আর তাই নিচে নামার সঙ্গে সঙ্গে জ্বালানি ফুরিয়ে যায় আর আগুন তখনই নিভে যায়। এজন্য 140 জন প্যাসেঞ্জার প্রাণে বেঁচে যান। পাইলটের এই উপস্থিত বুদ্ধির জন্য এই ঘটনাটি আজও সকলের মনে স্মরণীয় হয়ে আছে। এরপর আমরা জানি নদীর ওপর ব্রিজ থাকে আর এই ব্রিজ পিলারের ওপর তৈরি করা হয়, কিন্তু নদীর মধ্যে তো জল থাকে, সঙ্গে সেই জলে স্রোত থাকে। তাহলে নদীর মধ্যে পিলার কিভাবে তৈরি করে ইঞ্জিনিয়াররা? যদি জানেন তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাস্তবে একটি অসাধারণ টেকনিক ফলো করা হয়। সবার প্রথমে ব্রিজ বানানোর জন্য এই যে স্ট্রাকচারটির প্রয়োজন হয় তাকে বলা হয় ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন বানানোর জন্য প্রয়োজন হয় কফার ড্যাম নামে এই জিনিসটি। এর সাহায্য ছাড়া নদীর জলের মধ্যে পিলার তৈরি করা কিছুতেই সম্ভব নয়। এটি তৈরি হয় মূলত স্টিল দিয়ে। নদীর জলের গভীরতা অনুযায়ী ইঞ্জিনিয়াররা আগে থেকে এটি তৈরি করে রাখে আর তারপর যেখানে এই স্ট্রাকচার তৈরি করা হবে সেখানে এই কফার ড্যামকে বসিয়ে দেওয়া হয় আর তারপর মোটরের সাহায্যে এর মধ্যে থাকা সমস্ত জল বের করে নেয়, যার পর নদীর মাঝে তারা পেয়ে যায় শুকনো আর স্বাভাবিক মাটি। এখানেই স্বাভাবিক পদ্ধতিতেই তারা পিলার তৈরির কাজ করে আর তারপর বাকি ব্রিজ সঠিকভাবে সম্পন্ন হয়। অর্থাৎ আপনি যে ব্রিজগুলিকে দেখেছেন সেই ব্রিজগুলিও ঠিক একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এবার একটি অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে পারবেন? সাধারণত এরোপ্লেনের ডোর আটকাতে এয়ার হোস্টেসদের অনেকটা কষ্ট করতে হয়, কিন্তু বর্তমানে টেকনোলজি যখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে তখন এরোপ্লেনের ডোর কেন অটোমেটিক করে দেওয়া হচ্ছে না? অটোমেটিক হয়ে গেলে তো কোনো সমস্যা থাকে না। বাস্তবে এর পেছনে একটি অদ্ভুত কারণ রয়েছে। এরোপ্লেনের ডোর এরোপ্লেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলির মধ্যে একটি। যদি কোনো গোলমালের জন্য এরোপ্লেন চলাকালীন এই ডোর খুলে যায় তাহলে ভয়ানক বিপদ ঘটবে। আবার একই সঙ্গে যদি সঠিক সময় না খোলে সেক্ষেত্রেও সমস্যা হবে। এজন্য এরোপ্লেনের অন্যান্য পার্টগুলি অটোমেটিক অথবা ইলেকট্রিক করলেও ডোরের ক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন আনা হয়নি। এবার এই বিষয়টিকে দেখুন, আর আপনার যদি এর উত্তর জানা থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এখানে রোপওয়ে দেখছেন, যেগুলিকে কেবল কারও বলা হয়, কিন্তু এই কেবল কারে না তো ইঞ্জিন লাগানো থাকে আর না তো মোটর লাগানো থাকে। তাহলে এই কেবল কার এক পাশ থেকে অন্য পাশে কিভাবে যাতায়াত করে? আপনার হয়তো মনে হতে পারে পাহাড়ের ঢাল অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে তো শুধুমাত্র নিচের দিকে যাওয়া সম্ভব, তবে আসার সময়
বাস্তবে এই রোপওয়েতে দুটি স্টপেজ থাকে, দুই সাইড থেকে যাতায়াত করা সম্ভব। আর এই স্টপেজেই থাকে দুটি বড় বড় চাকা, যে চাকায় মোটর লাগানো থাকে। চাকা যখন ঘোরে তখন চাকার সঙ্গে সঙ্গে এই কেবল ওয়্যারও ঘুরতে থাকে আর এগিয়ে যেতে থাকে। এদিকে এই ওয়্যারের সঙ্গেই ফিক্সড ভাবে আটকানো থাকে কেবল কার, যা তার এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায়।